আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ঘুরতে যেতে খুব ভালোবাসেন। কিন্তু ঘটনা হলো, যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে আপনার মাথায় বেশ কিছু চিন্তার উদয় হয়। কিরকম? যদি আমি ডায়াবেটিক পেশেন্ট হই তাহলে বাইরে গিয়ে কি খাবো, যদি আমার সুগার ফল করে তাহলে আমি কি করব, যদি আমি অসুস্থ হয়ে পড়ি তখন আমি কি করব। আজ মোটামুটি এই প্রশ্নগুলোরই উত্তর আমরা খোঁজার চেষ্টা করব, এবং এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট ফিজিশিয়ান এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ। এতদিনে আপনাদেরও ভীষণ প্রিয় হয়ে গেছেন উনি, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। শীতকাল তো চলে এলো, তো সবাই মোটামুটি এখন ঘুরতে যাবে আর কি। তো আমারই এক বন্ধু জিজ্ঞাসা করছিল যে কি করি, আমার বাবার তো ডায়াবেটিস, ফেলেও যেতে পারছি না, আবার নিয়ে গেলে যদি কোনো রকম বিপদে পড়ি সেই চিন্তাটাই আমাকে মাথা খারাপ করে দিচ্ছে, কি করি। তো আমি ভাবলাম যে এটা নিয়ে যদি একটা পডকাস্ট মতন যদি করা যায়। তো ঘটনা হলো যে যারা ডায়াবেটিসে ভুগছেন, যারা ইনসুলিন নেন বা ওষুধ নেন, তারা যাওয়ার আগে কিভাবে প্রস্তুত হবেন যে আমি অমুক জায়গায় যাচ্ছি, আমি আমার সঙ্গে কি কি রাখবো, আমি কিভাবে আমি আমার যে ডেইলি রুটিনটা আছে সেটা মেনটেন করব, এবং যদি বিপদ আসে তাহলে সেটাকে আমি কিভাবে অ্যাভয়েড করব। ডায়াবেটিস এমন একটা অসুখ, যে অসুখটা শুধু পেশেন্টকে একা সচেতন হলে চলবে না, সে তো বাড়ির লোককেও সচেতন সে তো হতে আপনি হবে। আগাগোড়া সবসময়ই বলেন। সবসময় বলি হ্যাঁ। আমি, হুম। কারণ শুধু বাড়ির যে একজনের ডায়াবেটিস আছে, কিন্তু বাড়ির অন্যান্য ফ্যামিলি মেম্বার্সকেও তো তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রান্না একদম করতে একদম হবে, খাবার একদম। দাবার খেতে হবে। এবার যাদের ডায়াবেটিস আছে তারা তো বেড়াতে যাবেন, ডায়াবেটিস আছে বলে বেড়াতে যাবেন না এরকম তো হবে না। না, তা নয়। এবার বেড়াতে যাওয়ার আগে তাকে একটু ঠিকঠাক গুছিয়ে নিতে হবে সব জিনিসগুলো, যাতে সুগারটা ঠিকঠাক নিয়ন্ত্রণে থাকে, কোনো কমপ্লিকেশন না হয়। যেটা হয় হচ্ছে, খুব কয়েকটা ভুল হয়, যে বেড়াতে যাচ্ছি ওষুধের কৌটো নিয়ে যেতে ভুলে গেলাম, হ্যাঁ বা ওষুধ নিয়ে যেতে ভুলে হ্যাঁ গেলাম। হ্যাঁ। এবং যেখানে গেছি একটা প্রত্যন্ত গ্রামে বা পাহাড়ের উপরে কোনো একটা হুম জায়গাতে, হুম যেখানে ওষুধের দোকানে ওষুধ খুঁজে পাওয়া যাচ্ছে না। হুম আর একটা জিনিস হয় হচ্ছে, যখন আমরা বেড়াতে যাই একটু অনিয়ম হয়, একটু খাবার দাবারে অনিয়ম হুম হলো, হুম একটু রাত্রিবেলা বেশি রাত্রে ঘুমানো হলো, একটু সকালে ঘুম থেকে হুম উঠে কোথাও যাওয়া হলো, যেটা হয় একটা খাবার এবং অ্যাক্টিভিটির একটা মিসম্যাচ হয়। কিরকম আমি আপনাকে বলি, মনে করুন আপনি একটা লং ড্রাইভে কোথাও একটা একটা জায়গা থেকে আর একটা জায়গায় বেড়াতে যাচ্ছেন, হুম এবং আপনার লাঞ্চের টাইম মোটামুটি বাড়িতে থাকলে আপনি একটাই খান, এবং আপনার একটা সিস্টেম আছে যে লাঞ্চটা আপনার করা হয়ে উঠলো না, এবং আপনি লাঞ্চ করছেন 3টের সময়তে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাইপোগ্লাইসিমিয়া হলো, হুম সেটা একটা হওয়ার সম্ভাবনা হুম থাকে। হুম এবার বেড়াতে গিয়ে আমরা একটু মনটা একটু খুশি খুশি থাকে, আনন্দ করি, একটু আইসক্রিম খেয়ে নিলাম, হ্যাঁ। বা একটু চকলেট খেয়ে নিলাম, একটু ডেজার্ট খাচ্ছি, হুম সেখানে একটু ডায়াবেটিস হুম হুম অনিয়ন্ত্রিত হুম হয়ে হুম যাওয়ার হুম একটা হুম। সম্ভাবনা থাকে। তো আমি যেটা প্রথম থেকেই বলি, যে আপনার যদি ডায়াবেটিস থাকে, বেড়াতে যাওয়ার আগে ডায়াবেটিসটাকে ভালো করে কন্ট্রোল করে ফেলুন, মানে যাওয়ার আগেই ডায়াবেটিসটাকে একদম নিয়ন্ত্রণে করে ফেলতে হবে। নিয়ন্ত্রণে করে মানে ফেলতে হবে। অনিয়ন্ত্রিত অবস্থায় মানে ঘুরতে যেতে আপনি নাই করছেন আর কি। ঠিক সেরকম নয়, মানে খুব যাদের অনিয়ন্ত্রিত হুম হুম থাকে, হুম হুম যে একদম HbA1c 8, 8.5, হুম তাদের ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে যে কোনো ইনফেকশন হলো কিনা, বা একটা কার্ডিওভাস্কুলার কোনো একটা প্রবলেম হতে পারে বেড়াতে গিয়ে, সেখানে বাড়ির অন্যান্য ফ্যামিলি মেম্বার্স একটা বিপদে পড়তে পারেন। তো আগে থেকে একটু ভালো করে নিয়ন্ত্রণে করে রাখা উচিত, হ্যাঁ, এবং যাতে সেফ থাকা যায়। সেফ থাকা যায়, এবং ওষুধটা হুম ঠিকঠাকভাবে নিয়ে যাওয়া, হুম এবং ব্যাকআপ প্ল্যান সবসময় আমি বলি। হুম সেটা কিরকম, যে আপনার যে ওষুধের কৌটো আর একটা এক্সট্রা কৌটো বানিয়ে হুম। নিন, কোনো কারণে যে মিসিং হয়ে গেল, মিসপ্লেস যদি হয়ে গেল। হোটেলে আপনি হুম ফেলে রেখে গেলেন, বা রাস্তায় কোথাও পড়ে গেল, বা গাড়িতে কোথাও মিসিং হুম। হয়ে গেল, যাতে আর একটা কৌটো থাকে এবং সেটা থেকে আপনি ওষুধ এবং কনজিউম করতে পারেন। যে ওষুধগুলো আপনি নিচ্ছেন সেই ওষুধগুলো যেন একটা নোটবুকে লেখা থাকে, অবশ্যই এবং প্রয়োজন হলে তার অল্টারনেট ওষুধ মানে যদি সেটা খুঁজে না পাওয়া যায় সেটাও যেন আমার ডাক্তারের কাছ থেকে জেনে নেওয়াটা আমার জেনে মনে হয় নেওয়াটা দরকার। দরকার। এবং আমরা যে হুম প্রেসক্রিপশনটা করি, হুম ডিজিটাল প্রেসক্রিপশন করি, হুম সেই প্রেসক্রিপশনে প্রত্যেকটা ওষুধের কম্পোজিশন লেখা থাকে। হ্যাঁ ফলে কেউ যদি কোনো ওষুধ না পায়, সেই কম্পোজিশন দেখে ওষুধ দোকানে ওষুধ দিয়ে দিয়ে দেবে, হুম নিজেরাও সেটা ওষুধের হুম পিছনে যে লেবেল লেখা থাকে থাকে। সেটা থেকে পড়ে দেখে নিতে হ্যাঁ পারবে। একদম। গ্লুকোমিটার ক্যারি করতে বলি, এই গ্লুকোমিটারটা নিয়ে যাওয়া জরুরি, যে হুম হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে হুম কিনা, বা সুগার হুম শর্ট আপ করছে কিনা, বা হুম হাইপারগ্লাইসিমিয়া হচ্ছে কিনা, হুম সেটা একটু দেখে নেওয়ার জন্য। এবং অন দ্য মুভ থাকতে বলি, মানে লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মনে করে আচ্ছা। এয়ারপোর্টে গেছেন, হ্যাঁ। তো
ফ্লাইটের জন্য 2 ঘন্টা ওয়েট করছেন, না থেকে একটু হাঁটাহাঁটি করে নিলেন। আপনাকে এয়ারপোর্টে গিয়ে জগিং করতে বলছি না, একটু হাঁটাহাঁটি করা, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিলেন। কেউ হাঁটলে আপনাকে খেয়ালও করবে না যে আপনি কোনো এক্সারসাইজ করছেন। সত্যি তাই। আর আমি সবসময় বলে থাকি যে ওয়াকিং ইজ দ্য বেস্ট ফর্ম অফ Best. এরোবিক এক্সারসাইজ। হ্যাঁ। ওয়াকিং করতে গেলে পয়সা লাগে না, আলাদা করে জিমে যেতে হচ্ছে না, আপনার কোনো স্পেসিফিক জায়গা লাগে না, আপনার কোনো ইনস্ট্রুমেন্ট লাগছে না, ফলে ওয়াক করে নেওয়া, হাঁটুর উপর এক্সট্রা প্রেসারও পড়ে না, হার্টের উপর এক্সট্রা কোনো প্রেসারও পড়ছে না। শুধু তাই না, যারা বেড়াতে যাচ্ছেন এই গ্লুকোমিটারটা ক্যারি করার কথা বলছি কারণ সুগারটা টেস্টিং এর জন্য, এবং কিছু স্ন্যাক্স সঙ্গে নিয়ে নেওয়া, মানে রোস্টেড ছোলা হতে পারে, বা কোনো ফল টল নিয়ে নিলেন, কাটতে হবে না, গোটা ফলে নিয়ে যান, কামড়ে কামড়ে খেয়ে নেবেন, বা কিছু বাদাম নিয়ে যাওয়া, মাখানা, এগুলো। বিস্কিট আর ওই নিমকি আর ওই গাঁঠিয়া ভুজিয়া আর ওই এইসব খেয়ে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কোনো মানে হয় না। আর আপনি কোথাও যাবেন বেড়াতে গিয়ে, স্ন্যাক্স মানে আপনি চপ, সিঙ্গাড়া এইসবই পাবেন, বা নুডলস বা কিছু, সেগুলো ততটা স্বাস্থ্যকর নয়, কিন্তু খেতে হলে খেতে হবে। 1-2 দিন খেলে একদম কিছু যে হয়ে যাচ্ছে বড় কিছু তা না, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা দরকার। এবার ঘটনা হচ্ছে যে এই যে আমরা যখন ঘুরতে যাই তখন খাওয়া দাওয়ার রুটিনটা তো নষ্ট হয়ে যায়। অনেক সময় আমরা দীর্ঘক্ষণ ধরে ট্রাভেল করি, খাওয়া দাওয়াটা হয় না। তো এই যে লং গ্যাপ যে তৈরি হয়, এটাকে কিভাবে মেনটেন করবেন? যখন দেখছেন যে আপনার খেতে দেরি হবে কিন্তু আপনার খাবার টাইম পেরিয়ে যাচ্ছে, অথচ আপনি যেরকম ডায়াবেটিসের ট্রিটমেন্টে আছেন তাতে সুগার ফল করার সম্ভাবনা আছে, মানে কিছু ডায়াবেটিসের ওষুধ আছে যাতে হাইপোগ্লাইসিমিয়া হয়, বা যারা ইনসুলিনে আছেন তারা ওই গ্যাপটাতে কিছু স্ন্যাকিং করে নিতে হবে। যেটার কথা আপনি বলছিলেন, একটু ছোলা, একটু বাদাম এগুলো একটু খেয়ে নেওয়া দরকার, বা আপনি একটু ফল খেয়ে নিলেন, একটু কিছু, বা সঙ্গে করে কিছু মাখানা রাখলেন, বা অনেকে বলেন যে না একই খাচ্ছি, ছোলা বাদাম ফল, ঠিক আছে, একদিনের জন্য আপনি অন্য কিছু আপনার পছন্দসই খাবার খেলেন, যেখানে বেড়াতে গেলেন লোকাল কুইজিন যা পেলেন সেরকম একটু খেলেন, সেটা একটু অস্বাস্থ্যকর হলো, একদিনের জন্য কিছু করার তো নেই। মানে সেটা ঠিক আছে, কিন্তু যেহেতু অনেক সময় আমরা দীর্ঘক্ষণ হয়তো গাড়িতে ট্রাভেল করছি বা বিমানে ট্রাভেল করছি, আমি সেই সময়কার কথা বলছি, সেই সময় ওইরকম স্ন্যাক্স যদি আপনি সঙ্গে ক্যারি করতে হবে, ভালো হয়। বা আপনি যা পাচ্ছেন, যদি খিদে পায় তাহলে যা পাচ্ছেন সামনে সেটা খেয়ে নেবেন। অনেক সময় ফ্লাইটে যে খাবার দিচ্ছে, স্যান্ডউইচ দিচ্ছে বা কিছু একটা দিচ্ছে, বা উপমা বা নুডলস পেলে খেয়ে নিতে হবে। মানে বাজে খাওয়া ইজ বেটার দেন না খাওয়া। না খাওয়া মানে ওই হাইপোগ্লাইসেমিয়া আছে আর কি। বাজে খাওয়াটাও খেয়ে নিতে হবে হাইপোগ্লাইসেমিয়াটা প্রিভেন্ট করার জন্য। এই ধরনের রোগীরা তো ইনসুলিনও ক্যারি করে, তো মানে এরা মানে কিভাবে ক্যারি করবে ইনসুলিন? তো আমরা জানি যে একটা ফ্রিজের ডোরে রাখা হয় বা এটা ঠান্ডা জায়গায় রাখা হয়, তো এক্ষেত্রে ইনসুলিনটা কিভাবে ক্যারি করবে? ইনসুলেটেড পাউচ কিনতে পাওয়া যায়, আচ্ছা, বা বক্স পাওয়া যায়, তার মধ্যে ইনসুলিন নিয়ে যাওয়া যায়, যার মধ্যে ইনসুলিন মানে খুব গরম ভেতরে হয়ে যায় না, সেটার মধ্যে করে ক্যারি করা যায়। এবং কিছু কিছু ইনসুলিন আছে যেটা রুম টেম্পারেচারে রাখলে খারাপ হয়ে যাবে না, সেই ইনসুলিনগুলো বেড়াতে যাওয়ার আগে ডাক্তারবাবুকে বলে নিয়ে নেওয়া দরকার। আপনি একটা কথা বললেন যে ঘুরতে গিয়ে আনন্দে আমরা অনেক কিছু ভুলে যাই, মানে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। আচ্ছা, ঘুরতে গেলে কি একটা মানসিক সমস্যা তৈরি হতে পারে, মানসিক স্ট্রেস তৈরি হতে পারে, যে কারণে ডায়াবেটিস রোগীদের কি কোনো রকম সমস্যা হতে পারে যে অনেকক্ষণ ট্রাভেল করছে, এটা স্ট্রেস তৈরি হয়ে গেল? হ্যাঁ, বেড়াতে যাওয়াটা একটা মানসিক স্ট্রেসের মতো। মনে করুন আপনার ফ্লাইট নেবেন ভোর 3টের সময়, সেই দিন রাত্রিবেলা ঘুম হলো না, কারণ আপনি বাড়ি থেকে বেরিয়ে গেছেন রাত্রি 10টা বা 11টাতে, ফ্লাইট 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছবেন, তাই এটা একটা স্ট্রেস হলো। ফ্লাইট আপনি ঘুমোতে পারলেন না, পরের দিন পৌঁছে গিয়ে সে সারাদিন ঘুমোবেন সেই অবকাশ নেই, কারণ আপনার নেক্সট কোথাও একটা যাওয়ার প্ল্যানটা ফিক্সড হয়ে আছে, গাড়ি রেডি আছে, তা সেগুলো তো আপনাকে ইউটিলাইজ করতে হবে, তার জন্য আপনার ঘুম হলো না। এই স্ট্রেসটা কমব্যাট করার জন্য অল্প বিস্তর লাইট ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা আমি বলি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে একটু ওয়াকিং, একটু টাইম পেলে মেডিটেট করে নেওয়া, বা একটু যোগা করে নেওয়া সময় পেলে 5-7 মিনিট 10 মিনিট, সেটা স্ট্রেসটাকে অনেক রিলিফ করে। ঘুমের টাইমটা চেঞ্জ হলেও এনশিওর করতে হবে যাতে 5 থেকে 6 ঘন্টা আপনি ঘুমিয়ে নিতে পারেন, অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও। একদিন আপনার কম ঘুম হলো তাতে তো আপনার বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে না, কিন্তু আপনি একটা লং ট্রিপে আছেন, 10-12 দিনের ট্রিপে, আপনি যদি ভালো করে কোনোদিনই না ঘুমান তাহলে বডিতে স্ট্রেস হবে। স্ট্রেস হলে আনহেলদি এলিভেশন অফ কর্টিজল হবে। কর্টিজল বলে একটা হরমোন আছে, যেটা হেলদি এলিভেশন হলে ভালো, যেটা আমাদের বডিতে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হয়। কর্টিজল হরমোনটা ঠিকঠাক না বেরোলে আমাদের সকালবেলা গ্লুকোজ যে বডিতে
তৈরি হয় বেশি লিভার থেকে, সেটা তৈরি না হলে আমাদের সারাদিন এনার্জাইজ থাকতে পারবো না, আমরা সকালবেলা উঠে লেথার্জি ফিল করব, সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের তো চাঙ্গা হতে হবে। তার জন্য হেলদি রাইজ ইন কর্টিজল হয়। আর আনহেলদি হয় যখন স্ট্রেস হয়, তখন আনহেলদি ভাবে যদি মানে অস্বাস্থ্যকর ভাবে যদি কর্টিজল বেড়ে যায়, তাহলে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হয় এবং সুগার স্পাইক হয়। তার জন্য সুগার আনকন্ট্রোলড হয়ে যেতে পারে। সুতরাং স্ট্রেসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর স্ট্রেস হরমোন যদি আপনি বলেন, শুধু কর্টিজল বললে হবে না, আমি বলি CAGG। তার মানে সি মানে কর্টিজল, এ মানে অ্যাড্রিনালিন, জি মানে গ্রোথ হরমোন, আর জি মানে গ্লুকাগন। এগুলো সবকটাই বাড়ে এবং গ্লুকোজটা আনকন্ট্রোল করে দেয়, মানে সুগার লেভেলটা কন্ট্রোলে থাকে না। সেই জন্য স্ট্রেস লেভেল মেনটেন করতে হবে। বেড়াতে যান বা বাড়িতে থাকুন, যাই করুন না কেন, আপনার রেগুলার অ্যাক্টিভিটির মধ্যে একটা স্ট্রেস ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। আচ্ছা, তার মানে স্ট্রেসটা আপনাকে ম্যানেজ করতে হবে। ডেফিনেটলি। এবং আমার মনে হয় আপনার সঙ্গে মানে পরিবারের বাকি যারা সঙ্গে থাকবেন তাদের ওটা জানা উচিত। কারণ মানে এমন কোনো বিহেভিয়ার বা এমন কোনো মানে কি বলে না, টাফ শিডিউল আমি ফেলবো না যাতে আমার সঙ্গে যে লোকটা আছে তার জন্য অসুবিধে হয় আর কি। যে এমন হলো না, ভোর 4:30টার সময় ট্রেন, বা ধরুন বন্দে ভারতই ধরবেন আপনি হাওড়া থেকে, 5:55 ট্রেন, আপনি থাকেন বনগায়, আপনাকে সেই 3টে 3:30টার সময় উঠে রেডি হতে নিশ্চয়ই। হবে। হ্যাঁ, আবার ওইখান থেকে আবার পাহাড়ে গেলেন, আবার ওখান থেকে গাড়ি ধরতে হবে, সেখানে গিয়ে এমন একটা সময় পৌঁছলেন যেখানে খাবার দাবার ঠিক নেই। মানে এই যে জার্নিটা, মানে আমি বলতে চাইছি যে স্ট্রেসটা তো তখনই কম হবে যখন জার্নিটা স্মুথ হবে। তো চেষ্টা করতে হবে যাতে জার্নিটা স্মুথ হয়, মানে প্ল্যানিংটা যেন ঠিকঠাক হয়, মানে যদি আপনার সঙ্গে কোনো ডায়াবেটিসের পেশেন্ট থাকে। আচ্ছা, এবার ঘটনা হলো আমি তো ঘুরতে চলে গেলাম, কিন্তু দেখা গেল যে 2 দিনের পর যে আমার সুগারটা ফল করেছে, সেক্ষেত্রে আমি কি করব? সঙ্গে করে গ্লুকোজ ট্যাবলেট নিয়ে যেতে হবে, আচ্ছা। বা চকলেট বা লজেন্স কিছু জাতীয় জিনিস রাখতে হবে। কিছু না পেলে চিনি রাখতে হবে। যার সুগার ফল করার সম্ভাবনা আছে তাকে এগুলো সঙ্গে করে ক্যারি করতে হবে। কিছু না পেলে অন্তত বিস্কিট বা কলা খেতে পারেন, কিন্তু সুগার ফল করছে এটা বুঝতে হবে। হ্যাঁ, অনেক যে ক্ষেত্রে কারণেই তো আপনি বললেন যে গ্লুকোমিটারটা সঙ্গে সঙ্গে রাখতে হবে। এবং কারণ সুগার ফল করলেও অনেকে সুগার ফল করার সিমটম নাও ফিল করতে পারেন। আচ্ছা। বুক ধড়ফড় করা, হাত পা কাঁপা, ঘাম হওয়া, তারপরে খুব খিদে পেয়েছে এরকম ফিল করা, এটা অনেকে ফিল নাও করতে পারেন। সেটাকে হাইপোগ্লাইসিমিক আনঅ্যাওয়ারনেস বলে। সেটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া আনঅ্যাওয়ারনেস তাদের হয় যাদের ডায়াবেটিসের জন্য অটোনমিক নিউরোপ্যাথি হয়েছে, তারা সুগার ফল করছে বুঝতে পারবেন না। তার চেয়ে ভালো নির্দিষ্ট সময় অন্তর অন্তর খেয়ে নিন খাবার। আমরা তো অনেকেই পাহাড়ে বেড়াতে যাই, বা সবসময় যে পাহাড়ে বেড়াতে যাই এমনটা নয়, কেউ কেউ এমন একটা জায়গায় গেলাম সেখানকার আবহাওয়া আমাদের থেকে একেবারে আলাদা হতে পারে, আমাদের থেকে মানে আমরা যেখানে থাকি তার তুলনায় অনেক টেম্পারেচার কম হতে পারে, আবার বেশিও হতে পারে। এই যে তাপমাত্রার তারতম্য, এটা কি কোনোভাবে ডায়াবেটিসের প্রভাব ফেলতে পারে? হ্যাঁ, যখন দেখা যায় যে যে জায়গাগুলো গরম জায়গা সেখানে সুগার ফল করার সম্ভাবনা বেশি। আচ্ছা। আর যে জায়গাগুলোতে ঠান্ডা বা শীত মানে টেম্পারেচার কম, সেখানে সুগার বেড়ে যায়। আচ্ছা। কারণ গরম জায়গাতে মেটাবলিজম হাই থাকে, তো সেই জন্য সুগার বার্ন আউট হয়ে যায়। ঠান্ডা জায়গাগুলোতে লোকের একটু সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। আর ঠান্ডা জায়গাগুলোতে লোকে একটু অলস হয়ে যায়, সেটা একটা ব্যাপার। একটু খাওয়া দাওয়াও বেশি খাওয়া হয়, সেখান থেকে দেখা যায় যে একটু ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো যারা শীতের জায়গায় যাচ্ছেন বা ঠান্ডা যেই জায়গায় সেই জায়গায় যাচ্ছেন, সেখানে আরো বেশি করে সজাগ থাকতে হবে। আচ্ছা, এই একটা আপনি কথা বললেন যে শীতের জায়গায় গেলে একটু একটু ক্লান্তি ভাব লাগে, মানে লেথার্জিক ভাব লাগে আর কি। তো সেই সময় কি আমি কোনো এনার্জি ড্রিঙ্ক নিতে পারি কি? মানে এনার্জি ড্রিঙ্ক মানে আপনি বুঝতে পারছেন আমি এনার্জি ড্রিঙ্ক কিসের কথা মানে বলছি? বেশিরভাগ এনার্জি ড্রিঙ্কেই হয় গ্লুকোজ বা ফ্রুক্টোজ থাকে অথবা ক্যাফেইন থাকে। কোনোটাই ভালো নয়, ডায়াবেটিস বাড়িয়ে দেবে। যে কোনো এনার্জি ড্রিঙ্কের মধ্যে খুব বেশি ক্যাফেইন থাকে, খুব বেশি ক্যাফেইন খেলে সেটা আমাদের প্যালপিটেশন হতে পারে, ঘুম নষ্ট হতে পারে, সেই ক্ষেত্রে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে। আর এনার্জি ড্রিঙ্কগুলোতে গ্লুকোজ থাকে, চিনি থাকে, বেসিক্যালি সুগার। তো সেগুলো আমি বলি যে না, খাবেন না ওগুলো, ওগুলো খুব স্বাস্থ্যকর নয়।
আপনার এনার্জি ড্রিঙ্কের কোনো প্রয়োজন মানে নেই, চিনি থাকেই বলে না একটা ইনস্ট্যান্ট এনার্জি এনার্জি পাওয়া পাওয়া যায়, যায়, কিন্তু পাওয়া যায়। ওটা তো ডায়াবেটিস রোগীদের রোগীদের জন্য ভীষণ খারাপ, আর টেস্টিও হয়। টেস্টি। লোকে ভাববেন যারা খুব ভালো জিনিস খেলাম, বাহ খুব শান্তি লাগলো খুব শান্তি ভেতরটা, লাগে। হ্যাঁ, ব্যাপারটা তা একদমই হয় তাই না। নয়। আলটিমেটলি সুগারটা আনকন্ট্রোলড আচ্ছা। হয়ে যায়। আর আমি যদি বলি যে মাঝে মাঝে যদি আমি স্পেশাল ড্রিঙ্কস যদি আমি পান করি আর কি, অ্যালকোহল, অ্যালকোহল, তা সেক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে হ্যাঁ ঠান্ডা অ্যালকোহল, জায়গায়? অ্যালকোহল হচ্ছে খুব গন্ডগোল করে, হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা আচ্ছা। থাকে, এবং অ্যালকোহল খাওয়ার 24 ঘন্টা পর অবধি হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। সাধারণত দেখা গেছে যারা সালফোনিল ইউরিয়া গ্রুপের ওষুধ খান বা ইনসুলিন নেন, তারা যদি অ্যালকোহল খান এবং খাবারটা ঠিকঠাক খেলেন না বা কম খাবার খেলেন, তাদের একটা হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে, এবং হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে বুঝতে পারবেন না, কারণ অ্যালকোহল তো নিউরো ইনহিবিটরি, ব্রেন বুঝতে পারবে না অ্যালকোহল যে হাইপোগ্লাইসেমিয়া করছে। মানে নার্ভ তো সিগন্যাল পৌঁছায় এবং সেই নার্ভই তখন সেই মুহূর্তে একটু অকেজো অবস্থায় থাকে। অকেজো অবস্থায় থাকে হ্যাঁ। এবং তখন বুঝতে না পারার জন্য বড় বিপদ ঘটতে পারে। আর এই হাইপোগ্লাইসেমিয়াটা 2-3 ঘন্টা নয়, 24 ঘন্টা অবধি হতে পারে। ফলে অ্যালকোহল খাওয়াটা অস্বাস্থ্যকর। প্লাস অ্যালকোহল যারা খান অনেক সময় সুগারি ড্রিঙ্ক মিশিয়ে খান, সেটা থেকে সুগার স্পাইক হতে পারে। এবং অনেকে অ্যালকোহল খাওয়ার সময় জাঙ্ক ফুড খান, বিভিন্ন রকম ফ্রাইড আইটেমস এবং রিফাইন্ড কার্বোহাইড্রেট খান, চিপস হতে পারে, বিভিন্ন রকম ফ্রাইড আইটেমস হতে পারে, সেগুলো থেকে সুগার স্পাইক হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং অ্যালকোহল অত্যন্ত অস্বাস্থ্যকর একটি ড্রিঙ্ক। আপনার যদি ড্রিঙ্ক খেতে ইচ্ছা করে, ঠান্ডা জলের মধ্যে লেবু, জলজিরা এগুলো মিশিয়ে টিশিয়ে খেতে পারেন, কিন্তু যারা মনে করেন না অ্যালকোহল না খেলে তাদের হবে না, তাদের সম্বন্ধে আমার কোনো বার্তা নেই, কোনো সহানুভূতিও নেই, তাদের অ্যালকোহল ছাড়তে হবে। আচ্ছা, এবার যেটা হচ্ছে প্রশ্ন, সেটা হচ্ছে আমি ঘুরতে গিয়েছি এবং আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছি, এরপরে আমার কি করণীয়? বেড়াতে গিয়ে অসুস্থ মানে হলে, যিনি অসুস্থ হয়ে গেছেন তার তো আর কিছু করণীয় নয় না, আমি বলতে চাইছি তার যে তার পাশে যে যারা আছেন সমস্ত মানুষজনরা আছেন তাদের প্রতি আপনার কি বার্তা থাকবে আর কি? প্রথম বার্তা হচ্ছে, মাইল্ড ফিভার থাকলে বা মাইল্ড পেটের অসুখ হলো, লুজ মোশন হলো, সুগারের ওষুধ বন্ধ করবেন না। আচ্ছা। কারণ দেখা গেছে যে কোনো ইনফেকশন হলে সুগার লেভেল বেড়ে যায়, তাতে সুগার লেভেল বেড়ে গিয়ে আরো ইনফেকশন বাড়তে পারে। যাদের বমি এবং লুজ মোশন হচ্ছে, তারা ওষুধ খেলেও যাদের বমি হয়ে যাচ্ছে বা লুজ মোশন হচ্ছে, তাদের কাছাকাছি বা নিকটবর্তী কোনো হাসপাতালে নিয়ে গিয়ে ইন্ট্রাভেনাস বা ইন্ট্রামাসকুলার ইনজেকশন ইত্যাদি দিয়ে বমি বা লুজ মোশন বন্ধ করতে হবে, এবং ফ্লুইড যাতে ঠিকঠাকভাবে খান সেটা দেখতে হবে, কোনোভাবে ডিহাইড্রেশন না হয়। ডিহাইড্রেশনে ডায়াবেটিস আনকন্ট্রোলড হয়ে যায়। 3 নম্বর হচ্ছে, সেলফ মেডিকেশন করবেন না। আচ্ছা, মানে সামান্য নিজে জ্বর, নিজে আর কি পাকা না মেরে ওষুধ খাওয়ানোর দরকার না, নেই আর কি। সেলফ মেডিকেশন করবেন না। সামান্য জ্বর হয়েছে, আপনি প্যারাসিটামল খেলেন, বা লুজ মোশন হচ্ছে লোপেরামাইড খাওয়া, বা একটু বমি টমি হচ্ছে অনডানসেট্রন ট্যাবলেট নিলেন, সে আলাদা কথা। কিন্তু যদি দেখেন যে একটু বাড়াবাড়ি হচ্ছে, খুঁজতে হবে আশেপাশে কোন ডাক্তার আছে বা হসপিটাল সেট আপ আছে, সেখানে নিয়ে গিয়ে ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে। অসুখ হয়েছে বলে খাবার বন্ধ করলে হবে না, টাইমলি খাবার খেতে হবে, একটু সহজপাচ্য খেতে হবে, যে খাবারগুলো শরীরের মধ্যে কোনো স্ট্রেস তৈরি করবে না। তার মানে যেটা বোঝা গেল যে আমরা যদি ঘুরতে যাই এবং একটু যদি সতর্ক থাকি, তাহলে আমার মনে হয় না যে ডায়াবেটিস রোগীদের নিয়ে ঘুরতে যাওয়ার কোনো সমস্যা হতে পারে। এবং যেটা আপনি আগেই বললেন যে আনকন্ট্রোলড অবস্থায় না গিয়ে অন্তত সেটাকে নিয়ন্ত্রণে রেখে যদি আপনি ঘুরতে যান, বরং সেটা বেটার হয়। তাহলে কি হবে যে ঘুরতে গিয়ে আপনি কোনো রকম বিপদে পড়বেন না। থ্যাংক ইউ ডাক্তারবাবু, এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। যারা এই ভিডিওটি দেখলেন তারা আমার মনে হয় নিশ্চয়ই ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। তো যাই হোক, যদি আপনাদের সঙ্গে কোনো ডায়াবেটিস রোগী থাকে, তাহলে ডাক্তারবাবু যে কথাগুলো বললেন সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন, তাহলে বিপদ অনেকটাই কম। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে। নমস্কার।